আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তাহলে আমরা কি পড়ছি? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। রাইট। আমরা গত সেশনে যে টপিকগুলো পড়েছিলাম সেগুলোতে সমস্যা আছে কিনা? জি না। কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা, ওইগুলো তাহলে ভালোভাবে বুঝতে পারছি, রাইট? জি। আচ্ছা, তো আজকে আমরা একটা নতুন টপিক পড়বো, তাই তো? জি। আচ্ছা, সেটা কি? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। হ্যাঁ, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রিফিক্স। আচ্ছা, এটাকে আমরা প্লুরাল করেও বলতে পারবো, হ্যাঁ, সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্স। প্রিফিক্সেস, রাইট। আমরা আশা করছি যে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আমরা আগে অনেক শুনেছি। যেমন আমরা এখন ক্লাস 10-এ পড়ি, যেহেতু ক্লাস 9-এ 1 বছর পড়েছি, সেখানেও শুনেছি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে, তাই না? রাইট। আচ্ছা, না শুনলেও কোনো সমস্যা নেই। আমরা একদম প্রাথমিক বিষয়গুলো থেকে একদম শেষ পর্যন্ত, অ্যাডভান্স পর্যন্ত আমরা সবগুলোই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সাফিক্স এবং প্রিফিক্স বোঝার জন্য প্রথম আমাদের মাথায় কি আসতে পারে যে এই দুইটা বিষয় আসলে কি, মানে সাফিক্স এবং প্রিফিক্স আসলে কি? ঠিক আছে, আমরা জানি কি না যে সাফিক্স এবং প্রিফিক্স আসলে কি? জি। আমরা যেভাবে জানি, যতটুকু জানি, ভুল জানি বা সঠিক জানি, সবটাই বলতে পারবো, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন শেখার চেষ্টা করছি। এখন আমরা আগে কেউ জেনে কি তারপর জানবে এরকম বিষয় না। আগে সে জানবে না, তো আগে যেহেতু সে জানবে না, এই জন্য সে ভুল করবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমরা যারা কোনো কিছু শিখি, আইদার টিচার এবং স্টুডেন্ট, যেই শেখে সবাই কিন্তু আসলে আমরা শিখছি, সবাই আসলে স্টুডেন্ট, কেউ আসলে টিচার না, রাইট? হ্যাঁ, হয়তো আমি কোনো একটা বিষয় ভালো পারি, এটা আমি অন্যজনকে শেখাই, রাইট? হ্যাঁ, এইভাবেই আসলে আমরা কি করি, কেউ টিচার হয়ে উঠি, আবার টিচারও কিন্তু কোনো একটা সময় বা উনি সারা জীবনই স্টুডেন্ট থাকেন, আমরাও সারা জীবন শিখতে থাকি, রাইট? আচ্ছা, আমরা যখন শিখি তখন আমরা ভুল করি, কোনো একটা বিষয় গুছিয়ে বলতে পারি না, এটা খুবই নর্মাল, রাইট? আরেকটা যে আমাদের ভুল ধারণা বা কুসংস্কার বলতে পারি, এরকম থাকে কি, যে অনেকে ভুল করলে তারপর ভয় পায়, যে আমি এটা বলবো না যদি আমার ভুল হয়। বিষয়টা কিন্তু আসলে এরকম না। আমরা আসলে শিখি ভুলের মাধ্যমে, আমরা ভুল করতে করতেই শিখি, রাইট? এটাই একটা প্রক্রিয়া শেখার, যে আমরা প্রথমে ভুল করব শেখার ক্ষেত্রে, তারপর এইটা খুব শুদ্ধভাবে শিখবো বা সঠিক ওয়েতে শিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাফিক্স এবং প্রিফিক্স বলতে আমরা কি বুঝি? আমরা যতটুকু যেভাবে জানি সেটা বলি। সাফিক্স মানে হচ্ছে কোনো একটা ইংলিশ ওয়ার্ডের পর কোনো বর্ণ বা কিছু একটা বর্ণ। হ্যাঁ, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে কোনো শব্দের শেষে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় শব্দের শেষে, সেটাকে আমরা কি বলি? সাফিক্স। সাফিক্স। তাহলে প্রিফিক্স কি হবে? প্রিফিক্স শব্দের শুরুতে যোগ হবে। শব্দের শুরুতে যোগ হবে, রাইট। আচ্ছা, তার মানে সাফিক্স এবং প্রিফিক্স এটা কিন্তু আলাদা কোনো ওয়ার্ড না, আমরা এটাকে কোনো পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড হিসাবে ধরতে পারছি না বা বলতে পারছি না, তাই তো? যেমন বর্ণ বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল, আমি এখানে এ লিখলাম, এটাই তার লেটার বা বর্ণ, তাই কিনা? রাইট। সো এটার কিন্তু নিজস্ব, এটাকে আমরা ওয়ার্ডও বলতে পারতেছি না। যেমন আমি মনে করেন এভাবে লিখলাম, LY লিখলাম, এটা দ্বারা কোনো অর্থ হয়? আচ্ছা, আমরা ওয়ার্ডের সংজ্ঞাতে কি জানি, ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? ওয়ার্ড হচ্ছে কিছু ধ্বনি সমষ্টি। হ্যাঁ, ধ্বনি সমষ্টি না, ধ্বনি সমষ্টি না, ধ্বনিটাকে ইংরেজিতে সিলেবল বলে। আচ্ছা, ঠিক আছে। সো ওয়ার্ড কতগুলো বর্ণ পাশাপাশি বসবে এবং বসে একটা সুন্দর অর্থ দিবে, তখন আমরা এটাকে কি বলবো? ওয়ার্ড বলবো বা শব্দ বলবো। তার মানে কতগুলো বর্ণ বসবে পাশাপাশি একসাথে, তখন যদি কোনো অর্থ দেয় তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো, আর যদি কোনো অর্থ না দেয় তাহলে ওয়ার্ড বলতে পারবো না। যেমন আমি যদি এখানে শুধু এই লিখি, এটা দিয়ে কি কোনো অর্থ বোঝাচ্ছে? আচ্ছা, এমনিতে এ দিয়ে একটি বোঝায় আর্টিকেল হিসাবে, সেটা ভিন্ন কথা, বাট এমনিতে শুধুমাত্র এ দিয়ে তো আর কোনো সেন্টেন্সে ব্যবহার না হইলে তো আর হয় না। আচ্ছা, এটা একটু কনফিউজিং। আচ্ছা, যদি আমরা LY লিখি, এটা দিয়ে কি কোনো অর্থ বোঝায়? বোঝায় না, এটা দিয়ে আসলে কোনো অর্থ বোঝায় না। কিন্তু এটা যদি আমরা শব্দের সাথে যোগ করি, পূর্বে অথবা শেষে, সাধারণত শেষে যোগ হয়, তাহলে কি হবে? ওয়ার্ড হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা অর্থ দিতে পারে। যেমন আমরা দেখি, আমরা লিখলাম স্লো, এটার সাথে আমরা কি যোগ করলাম?
লি। এখন কি হলো? স্লোলি। এখন এই স্লোলি শব্দটা কি কোনো অর্থ আছে কি না? হ্যাঁ। হ্যাঁ আছে, ধীরভাবে, তাই না? রাইট। হ্যাঁ, সো এই এলওয়াইটার নিজস্ব আলাদা কোনো অর্থ নাই, বাট এটা যখন শব্দের সাথে বসে তখন আর একটা এই শব্দের অর্থের মধ্যে ও একটা প্রভাব ফেলে, হয় সে অর্থটার পরিবর্তন করতে পারবে অথবা এই অর্থটাকে বিশ্লেষিত করে। বুঝতে পারছি কি না? রাইট। সো এগুলো হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আচ্ছা, এখন আমরা একদম নির্দিষ্টভাবে শিখি যে কোনটা সাফিক্স কোনটা প্রিফিক্স। আচ্ছা, এটা যেহেতু শব্দের শেষে যোগ হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো? সাফিক্স। হ্যাঁ, যেহেতু এটা শব্দের তো নতুন কলম, তাই না? আচ্ছা, সো শব্দের শেষে যোগ হলে এটাকে আমরা কি বলি? সাফিক্স। সাফিক্স বলি। এটাকে বাংলায় কি বলে জানেন? বাংলা ব্যাকরণে উপসর্গ না, বাংলা ব্যাকরণে প্রত্যয় বলে, রাইট? সো বাংলা ব্যাকরণ এবং হচ্ছে ইংলিশ ব্যাকরণ খুবই কাছাকাছি, হ্যাঁ, শুধু পরিভাষাগুলো একটু আলাদা আর কি। ঠিক আছে। আচ্ছা, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে কি যে হচ্ছে যেহেতু আমরা ইংরেজি ব্যাকরণটা বুঝতে পারি, so আমি কি করি বাংলা ব্যাকরণের কিছু অংশ বা 80% ব্যাকরণ আমি ইংলিশ দিয়ে সলভ করে ফেলতে পারি, কারণ অধিকাংশই সেম থাকে। যেমন ওখানে প্রকরণ থাকে, এখানে পার্শ্ব স্পিচ থাকে। তো আমাকে যদি আইডেন্টিফিকেশন পার্শ্ব স্পিচ বলে তাহলে আমি কী করি? ইংলিশ দিয়েই করে ফেলি। আমরা এখানে ফাইনিট নট ফাইনিট ভার্ব শিখেছি, তারপরে ওখানে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো আমরা জানি। তারপর এখানে কনজাংশন শিখেছি আমরা বা ক্লোজ মার্কার। সো কনজাংশনগুলো ওই বাংলা ব্যাকরণে কী বলে? যোজক বা অব্যয় বলে, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আচ্ছা, তার মানে এইরকম যে বর্ণগুলো বা বর্ণের সমষ্টি যেটার নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু শব্দের শেষে বসে নতুন একটা অর্থ দিতে পারে বা হচ্ছে ওই শব্দটার অর্থের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, কিছুটা পরিবর্তন করতে পারে। ওকে, সো এটাকে আমরা কি বলি? সাফিক্স। সাফিক্স। আচ্ছা, তাহলে প্রিফিক্স কি হবে? প্রিফিক্সও সেম এরকম থাকবে, যেটার আলাদা কোনো অর্থ নাই বাট সেটা শব্দের শুরুতে বসবে। আচ্ছা, আমরা একটা শব্দ বাছাই করি যেটা দিয়ে সাফিক্স এবং প্রিফিক্স একসাথে দুইটাই বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটা শব্দ লিখি, যেমন আমরা লিখলাম সাকসেস। এটা একটা শব্দ, পূর্ণাঙ্গ। সাকসেস মানে সফলতা। ওকে, বা সফল আর কি, বা সাফল্য, হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, যদি নাউন হয় তাহলে এক ধরনের অর্থ হবে, ভার্ব হিসাবে ব্যবহার করলে এক ধরনের অর্থ হবে। আচ্ছা, যদি এটার সাথে আমরা কি যোগ করি? ফুল যোগ করি, তাহলে শব্দটা কি হলো? সাকসেসফুল। সাকসেসফুল। আচ্ছা, এটা শব্দের শেষে বসেছে নাকি প্রথমে? শেষে। তার মানে এটা কি? সাফিক্স। আচ্ছা, মনে করেন আমরা হচ্ছে এর সামনে কি যোগ করলাম? আন যোগ করলাম। এখন শব্দটা কি হলো? আনসাকসেসফুল। এটা নতুন শব্দ হয়েছে কিনা? রাইট। এবং এইটা শব্দের প্রথমে বসেছে নাকি শেষে? প্রথমে। তার মানে এটা কি? প্রিফিক্স। বুঝতে পেরেছি কিনা? রাইট। তার মানে শব্দের শুরুতে বসলে এটাকে আমরা কি বলবো? প্রিফিক্স। আর শেষে বসলে সাফিক্স। আচ্ছা, এটা মনে রাখার জন্য আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারি, যেমন হচ্ছে প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে পূর্বে। তার মানে এটা কোথায় বসবে? পূর্বে, শুরুতে বসবে বা হচ্ছে শব্দের আগে বসবে, রাইট? সো এটা দিয়ে আমরা কি করতে পারবো? মনে রাখতে পারবো। ঠিক আছে, পর্যন্ত বুঝতে পারছি? জি। প্রশ্ন আছে কিনা? জি। ওকে, তার মানে সাফিক্স এবং প্রিফিক্স কি সেটার প্রাথমিক ধারণা শিখলাম। এখন খুবই, যেমন হচ্ছে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি কোনো কিছু শিখবেন সেটা খুব ইন্টারেস্টিং লাগবে নাকি বোরিং লাগবে, সেটা ডিপেন্ড করতেছে যদি আপনি না জানেন এটা কেন শিখতেছেন। জি। রাইট? যেমন হচ্ছে আমি কোনো একটা কাজ করছি, এখন আমি জানি না যে এটা আমি কেন করছি আসলে, তাহলে কি ওই কাজে আপনার মনোযোগ থাকবে? অবশ্যই না। থাকবে না। এবং হচ্ছে আপনি এটা শিখলেন, শিখে হচ্ছে আপনি জানলেনই না এটা কোথায় ব্যবহার হয় বা এটা, হ্যাঁ, এটা কোথায় ব্যবহার হয় এবং হচ্ছে এটার গুরুত্বটা, তাহলে কিন্তু এই বিষয়টা আপনার কাছে কাইন্ড অফ ভ্যালুলেস, তাই না? রাইট। যেমন আমরা সাধারণত স্টুডেন্টরা কি করি যে পরীক্ষায় এটা টপিক আছে সমাজ শিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম। রাইট। সো এইভাবে যদি আমরা পাইকারি দরে শিখে আসি তাহলে কি করব? পুরো বিষয়টাই আমার কাছে একদম বোরিং লাগবে।
আর এটা যে এমনিতেই গ্রামার মানুষ বলে যে এটা একদম একটা বোরিং বিষয়, অ্যানোয়িং বিষয়, নিরস বিষয়, যেখানে কোনো মজা নাই। বিষয়টা কিন্তু আসলে এরকম না। না। আচ্ছা, আমরা আসলে গ্রামার কেন পড়ি? গ্রামারটা তো মূলত পড়া হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজটার বিল্ড আপ করার জন্য, যাতে করে হচ্ছে আমরা ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, তাই না? রাইট। কিন্তু আমরা গ্রামারটা এমনভাবে পড়ি এক্সামের জন্যে, যার ফলে আমি গ্রামারেও দুর্বল থাকি আর আমার ল্যাঙ্গুয়েজও কি হয় না, ডেভেলপ হয় না, রাইট? আচ্ছা, সো এখন কি জানতে ইচ্ছে করছে যে হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স আসলে এটার গুরুত্ব, মানে কেন এটা গ্রামারে দিল? হ্যাঁ, অবশ্যই। এটা তো মানে হুট করে কোনো কারণ ছাড়াই তো গ্রামারে অ্যাড করা হয় নাই, হ্যাঁ, তাই না? রাইট। সো এটা সম্পর্কে জানি, কি বলেন? জি অবশ্যই। ওকে। সো দেখেন, আমরা কিন্তু এই আলোচনাটা থেকে একটু বুঝতে পারলাম যে সাফিক্স এবং প্রিফিক্স নতুন শব্দ গঠন করে, রাইট? জি, প্রথমে সাকসেস ছিল, তারপরে ফুল যোগ করার ফলে সাকসেসফুল হলো, নতুন আরেকটা শব্দ হলো। যখন এটার আগে আমি একটা প্রিফিক্স যোগ করলাম তখন এটা কি হলো? আরেকটা শব্দ। তার মানে এখান থেকে আমি কয়টা শব্দ পাচ্ছি? 3টা। 3টা, রাইট? এখন এই যে ডিকশনারিতে কোটি কোটি লাখ লাখ শব্দ কিভাবে হয়েছে জানেন? না। এই যে এইভাবে। এটা হচ্ছে একটা মাধ্যম, সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কি হয়? নতুন শব্দ সৃষ্টি হয়। সৃষ্টি হয়, রাইট? সব শব্দই সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে মানে সৃষ্টি হয় না, বাট অধিকাংশ শব্দই কি হয়, অনেক অনেক শব্দ আপনি কি করতে পারবেন সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে সৃষ্টি করতে সৃষ্টি পারবো। করতে পারবেন। বুঝতে পারলাম? জি। রাইট। আচ্ছা, আরেকটা বিষয় জানি, যেমন যে সাফিক্সের কাজ কি আর হচ্ছে প্রিফিক্সের কাজ কি, রাইট? আচ্ছা, এখন মনে হতে পারে যে এই বিষয়গুলো আমি জেনে কি করব, এইটা কি পরীক্ষা আসবে? এটা তো আর পরীক্ষা আসবে না, পরীক্ষা আপনাকে বলবে এটা এরকম পরিবর্তন করতে, তাই না? কিছু শব্দ দিবে, এটার পরিবর্তন করতে হবে বা সাফিক্স যোগ করতে হবে অথবা প্রিফিক্স যোগ। প্রিফিক্স যোগ করতে হবে। কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে ওই বিষয়গুলো কি হবে, আপনি ভালোভাবে বুঝতে পারবে না। এক হচ্ছে পরীক্ষায় মার্কস পাওয়া এক জিনিস, আর বিষয়টা জানা আরেক জিনিস, রাইট? আর যদি আমরা বিষয়টা ভালোভাবে না বুঝি, প্রথম থেকে শুরু থেকে এটা অরিজিন থেকে না বুঝতে পারি, তাহলে কি হবে, পুরো বিষয়টা আমার কাছে অ্যাম্বিগুয়াস মনে হবে, অস্পষ্ট। তখন এই বিষয়টার প্রতি বিরক্তি চলে আসবে। বুঝতে পারছি? জি। ওকে, ঠিক আছে। সো প্রিফিক্সেরও একটা কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, সাফিক্সেরও একটা কাজ কি, নতুন শব্দ গঠন নতুন করা। শব্দ গঠন করা। আচ্ছা, এখন প্রিফিক্স কি করে? প্রিফিক্স যেটা করে, একদম শব্দের শুরুতে বসে অর্থের পরিবর্তন ঘটায় ফেলে, অর্থের, পরিবর্তন ঘটায়। হ্যাঁ, পরিবর্তন ঘটায় বা অর্থের পরিবর্তন করে ফেলে আর কি। যেমন দেখি এটা যে প্রথমে সাকসেসফুল ছিল, এটার সাথে আমরা কি যোগ করেছিলাম? আন। আন। সাকসেসফুল মানে সফলতা। এখন যখন আমি আনসাকসেসফুল লিখছি তখন কি আর সফলতা রয়েছে? জি না। এটা অসফলতা বা ব্যর্থতা হয়ে গেছে। জি। তার মানে এই প্রিফিক্সের কারণে এটা কি কি করলো, যে এই শব্দটার পরিপূর্ণ অর্থটাকেই কি করলো, পরিবর্তন করে ফেলছে। আরও স্পেসিফিক বলে এটা নেগেটিভ অর্থ দেয়। কীরকম অর্থ? নেগেটিভ। আচ্ছা, সবসময় দিতে হবে এরকমটা বাধ্যবাধকতা নেই, বাট সাধারণত কি হয়, না আবুত করতে দেয় প্রিফিক্স, ঠিক আছে? জি। আচ্ছা, আর সাফিক্স যেটা করে সেটা এটা সাধারণত অর্থের পরিবর্তন করে না, বাট কিছু সময় করতে পারে। ওকে, রাইট। সো আই এম সরি, একটু অসুস্থতার কারণে এরকম হয়ে গেছে আর কি। সো ঠান্ডার ক্ষেত্রে আমার বেশি একটু সেন্সিটিভিটি কাজ করে আর কি। ওকে, সো সাফিক্স যেটা করে এটা শব্দের শেষে বসে অর্থটাকে একটু বিশ্লেষিত করে বা মডিফাই করে, ঠিক আছে? সাধারণত এটার অর্থ পরিবর্তন করে না। যেমন দেখি, এই শব্দটা কি ছিল? স্লো। এর সাথে আমি কি যোগ করলাম? লি। এই যে অ্যালয় যোগ করলাম। আচ্ছা, এটাকে কিন্তু লি এইভাবে বলবো না, যদি এটা আলাদা থাকে তাহলে অ্যালয় বলতে হবে। আচ্ছা। আর যদি এটা শব্দের সাথে থাকে তখন একটা সাউন্ড হবে, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটা সাউন্ড হবে, সেটা আমরা যোগ করবো, বাট এমনিতে লি বলবো না। লি অন্য শব্দ আছে। ওকে। ওকে, সো স্লো থেকে যখন স্লোলি হলো, এই অ্যালয় আমি যোগ করলাম শব্দের শেষে সাফিক্স হিসাবে, তখন যেটা হলো, এটা কি শব্দের অর্থটাকে পরিবর্তন করে ফেলছে? জি না। না, শব্দের অর্থকে কিন্তু পরিবর্তন করে নাই, করেনি। যেমনটা এখানে প্রিফিক্স করেছে, যে সাকসেসফুলের আগে বসে আনসাকসেসফুল যখন হলো, পুরো অর্থটাই চেঞ্জ। এটা ছিল সফলতা, হয়ে গেছে কি ব্যর্থতা, ব্যর্থতা। হ্যাঁ। রাইট? আনসফলতা, গুড। হ্যাঁ, ঠিক আছে, আনসফলতা। আচ্ছা,
আমার এক কলিগ আছে, হ্যাঁ, তো উনি কি করেন যে এরকম বলেন, যেমন আনসোশ্যাল আছে না, আনসোশ্যালকে উনি বলেন অসোশ্যাল, হ্যাঁ, রাইট। যেমন হচ্ছে ইম্পসিবল, এটাকে বলে অপসিবল, বা কিছু বাংলা শব্দের সাথে ইংরেজি সাফিক্স প্রিফিক্স যোগ করে, আবার কিছু ইংরেজির সাথে বাংলা সাফিক্স প্রিফিক্স যোগ করে, খুবই ইন্টারেস্টিং মানে, রাইট। সো আনসফল, হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল ব্যর্থতা, বুঝতে পারলাম। জি। তার মানে এই পুরো আলোচনাটা থেকে আমরা প্রাথমিকভাবে কি কি শিখলাম? সাফিক্স এবং প্রিফিক্স কি প্রশ্ন, এবং হ্যাঁ, তারা কি তার করে? গুরুত্ব এবং তাদের কাজগুলো। ক্লিয়ার? প্রশ্ন আছে কিনা? জি না। না, আমরা কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স পড়া শুরু করিনি এখনো, আমরা জাস্ট প্রাথমিক বিষয়টা শিখলাম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন আমাদের অধিকাংশ স্টুডেন্ট কি এই পর্যন্ত জানার পরে মনে করে আমার তো সাফিক্স প্রিফিক্স শেষ। শেষ, এবং এইটুকু মনে করে যে হচ্ছে ঠিক আছে, তাহলে আমি এক্সামে তো হয় সাফিক্স যোগ করবো অথবা কি প্রিফিক্স যোগ করবো। তখন ওকে সাকসেস দিলে হয় ফুল যোগ করে, অথবা সাকসেসফুল থাকলে কি করে আনসাকসেসফুল লিখে আন্দাজে। ও কিন্তু আসলে জেনে লিখে নাই যে হচ্ছে এখানে কেন এটা বসালাম, এখানে আমি কেন প্রিফিক্স যোগ করব বা সাফিক্স যোগ করব, এই বিষয়গুলো সে জানে না বা দেখে না। রাইট? আপনি কি এরকম করছেন মাঝে মাঝে। মাঝে মাঝে? রাইট, যে আন্দাজে বসাই দিছি, অ্যালয় যোগ করে দিলাম বা সামনে আন যোগ করে দিলাম, শেষে ফুল যোগ করে দিলাম, এগুলোই মানে সাফিক্স সুফিক্স, তাই না? বিষয়টা কিন্তু এরকম না। সাফিক্স সুফিক্স হচ্ছে গ্রামার একটা কোর টপিক, এটা দিয়ে না আমরা অনেক বিষয় সলভ করে ফেলতে পারবো। যেমন আমাদের গ্রামারে আলাদা একটা টপিক আছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করা। সো আমরা সাফিক্স সুফিক্স জানার পরে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচও শিখে ফেলবো একই সাথে, বুঝতে পারতেছেন? জি। রাইট, এটা কাইন্ড অফ কীরকম জানেন, সার্জারির মতো। লাইক আপনি একটা বাক্য দেয়া হলো, এটাকে আপনি সার্জারি করে ফেলতেছেন, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে ক্লোন করে ফেলতেছেন। আপনি এখন প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানেন, এর রুট সম্পর্কে জানেন যে এটা কোন পার্টস অফ স্পিচ। জি। এখন জানেন না, বাট আমরা এই টপিকটা শেষ করার পরে কি করব, জানবো। জানবো আর কি। হ্যাঁ, এখন কেউ যদি ইংরেজিতে ভালো হইতে চায় তাহলে এইটুকু শিখলে হবে, তাই না? অবশ্যই না। অবশ্যই না, এটা খুবই ডিটেলসে জানতে হবে। জানতে হবে, রাইট। এখন দেখেন এটা যে কত ইম্পর্টেন্ট সেটার একটু ব্যাখ্যা করি। যেমন আপনার ডিকশনারি সমস্ত শব্দ জানা আপনার পক্ষে সম্ভব না। না, এটা খুবই কঠিন। ইন্টারেস্টিংলি যিনি হচ্ছে ডিকশনারিটা লিখছেন তারও মনে হয় সবগুলো শব্দ মুখস্থ, তাই না? হয়তো বা না। না, হয়তো বা না, না মুখস্থ না, তিনিও মুখস্থ জানেন না, তিনি তো শব্দগুলোকে কালেক্ট করেছেন। হ্যাঁ, জি। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইংরেজি ডিকশনারিতে প্রতি 2 ঘন্টা অথবা 1 ঘন্টা অন্তর অন্তর নতুন শব্দ যোগ হয়। রাইট, এটা ইন্টারেস্টিং না? হ্যাঁ। এটা কেন হয়? কারণ হচ্ছে এটা তো ভাষা, ল্যাঙ্গুয়েজ কি খুবই ডাইনামিক, এটা গতিশীল, পরিবর্তন হয়। তো ভাষা মরে এবং কি বাঁচে, জীবিত জন্মায়, হয়। এবং জন্মায়। হ্যাঁ। কিছু ভাষার মৃত্যু হয় এবং আবার কি হয়, নতুন ভাষার জন্ম। জন্ম হয়। যেমন আমাদের বাংলা ভাষা কি আগে এরকম ছিল? জি না। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আমরা একটা পরিপূর্ণ সেন্টেন্স যদি বলি তাহলে আমার এটা ভালো লেগেছে, হ্যাঁ, বা আমার এটা ভালো লাগছে, বাট এটা এখন হয়ে গেছে ভাল লাগছে। হ্যাঁ। মানে বুঝতে পারছেন ভাষাটা কত শর্ট হয়ে গেছে? তার মানে আগে, হ্যাঁ, এখন যদি আমরা এই পুরো সেন্টেন্সটা এইভাবে বলি মানুষ আমাদেরকে অটিস্টিক বলতে পারে। যদি কেউ বলি যে বন্ধু এটা আমার ভালো লেগেছে, রাইট, এটা শুনতে ওয়ার্ড শোনায়, বাট আমরা কি বলি, বন্ধু ভালো লাগছে এটা, রাইট? হ্যাঁ। হ্যাঁ, সো এইভাবে কি হয়, এই ভাষার পরিবর্তন হয়, এই জন্য কালের বিবর্তনে কিছু ভাষা হারিয়ে যায় আর কিছু ভাষা কি হয়, নতুন সৃষ্টি হয়। সৃষ্টি হয়। আরেকটা, এটা আমরা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আরেক কিছু বিষয় দেখতে পারবো। আচ্ছা, আগের মানুষের যেরকম নাম ছিল এখন কি মানুষের নাম এরকম? না। আগে যেরকম সকিনা, জরিনা, হ্যাঁ, এরকম এখন কি কেউ সকিনা জরিনার নাম রাখতে চায়? জি না। না, এটা রাখতে চায় না। কেন? কারণ হচ্ছে কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে, এখন আর এরকম রাখলে মানুষ হাসবে, হ্যাঁ। রাইট? হ্যাঁ, ইভেন হচ্ছে আমি অ্যামাউন্টটা ভুলে গেছি, বাট নির্দিষ্ট দূরত্বের পরে ভাষা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এখানে ঢাকার মানুষ যেভাবে কথা বলি, বা আমরা প্রকৃত বাংলায় যেভাবে কথা বলি, হ্যাঁ, মনে করেন যে পুরান ঢাকার মানুষ কিন্তু এইভাবে কথা বলে না। হ্যাঁ। ওরা কিভাবে বলে বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে মিয়া,
এই যে ঠিকানাটা ভালো করে লও, রাইট, এরকম ভাবে কথা বলে, হ্যাঁ, জি। সমস্যা নাই কা, এরকম কথা বলে। আবার বরিশালের মানুষ কি এইভাবে কথা বলে? না। না, ওরা বজ্র, হ্যাঁ, এরকম একটু টান দেয়, দিয়ে তারপরে মনে করে যে নোয়াখালীর মানুষ, ওরা তো মাশাআল্লাহ যা বলে অসাধারণ। তারপরে সিলেটের মানুষ কিভাবে কথা বলে? না। না, সিলেটের মানুষ যেমন হচ্ছে, আমার কাজিন ও সিলেট থেকে হিপস শেষ করছে, হাফেজ, মাশাআল্লাহ। সো ও যখন সিলেট থাকতো, তো সিলেটের অ্যাকশনটা না খুবই ইন্টারেস্টিং। সো সিলেটের এরকম টান দিয়েছে, বালা আসনি, মানে টানটা শুনছেন, অসাধারণ, রাইট। আর অনেকগুলো, তো ওর সাথে আমি যখন কথা বলতাম কি হইতো, যে ওর সাথে কথা বলতে বলতে ওই টোনটা আমার মধ্যে চলে আসছে, মানে এটা একটু একটু আমি পারি। যেমন আমি যে লোকালিটিতে থাকি, সেখানে একটা সেলুন আছে, ওই ওই লোক হচ্ছে কি সিলেটের। সো উনি যখন কথা বলতেছেন, আমি চুল কাটতে গেলাম, তখন ওই টোনে কথা বলতেছেন, তো আমি তো বুঝতে পারছি উনি সিলেটের। সো আমি গিয়ে বললাম বালা আসনি। সো উনি আমাকে বলে, উনি তো অবাক হয়ে গেছে যে উনি ভাবছে যে আমি মনে হয় সিলেটের, রাইট, এরকম। সো আমাকে জিজ্ঞেস করতেছে, সিলেট তাক্ষণি? তো আমি বলছি না, আমি সিলেট থাকি না, মানে সরি, আমার এখন টোন চলে আসতেছে। তো আমি বললাম আর কি যে বার্তখোলা, আমার এই কাজিন যে বার্তখোলা, ও বার্তখোলা মানে চিন্তা করতে পারে, মানে খ এগুলাকে এত মাখরাস উচ্চারণ করে, আরবিতে মাখরাজ আছে না, তো এরকম করে উচ্চারণ করে। তো বার্তখোলা, এটাকে বলে বার্তখোলা, খোলা, বুঝতে পারছেন? ওকে। সো এইভাবে কি হয়, ভাষার পরিবর্তন হয় এবং কি হয়, বা কিছু ভাষার মৃত্যু হয় এবং কিছু কিছু ভাষা হচ্ছে নতুন করে জন্ম হয়। জন্ম হয়। বুঝতে পারলাম? জি। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো সমস্ত শব্দ জানবো না, তাই না? রাইট। এখন তাহলে আমরা হচ্ছে যেহেতু সমস্ত শব্দ জানবো না, এখন আমাদেরকে কোনো টেক্সট দিলে এটার অর্থ আমরা কি করে করব? হ্যাঁ। সব সময় কি আসলে কি করব, যে শব্দ জানি না, হ্যাঁ সেটা জানার চেষ্টা তো অবশ্যই করব, বাট সিচুয়েশনাল কিছু অর্থ থাকে, টেক্সচুয়াল অর্থ। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ফার্স্ট পেপারে কিছু কোশ্চেনে এরকম কোশ্চেন ফেস করি না, যে তার টেক্সচুয়াল মিনিং কি, কোন একটা শব্দ প্যাসেজে আছে এবং আপনাকে জিজ্ঞেস করছে যে এটা টেক্সচুয়াল মিনিংটা কি, হ্যাঁ। তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন ইন দ্য টেক্সট। হ্যাঁ। হ্যাঁ, এরকম কোশ্চেন। এটা কেন বলে? কারণ এই শব্দ সিচুয়েশন অনুযায়ী এটার অর্থ কি হয়, চেঞ্জ করে। চেঞ্জ হয়, রাইট। আচ্ছা, যেমন দেখেন, আমরা যদি সেটা দেখা যায়, হ্যাঁ। আচ্ছা ডেট, এই যে এটা, এই যে ডেট, এটা মানে কি, তারিখ। তারিখ, রাইট। যদি কিছু উচ্চারণে পার্থক্য আছে, হ্যাঁ, দেইত, দ্যাত, ওকে। সো এটার অর্থ শুধুমাত্র তারিখ যে, কিন্তু তা না, এটার অর্থ আর কি হতে পারে, খেজুর। খেজুর হইতে পারে, রাইট। যেমন হচ্ছে আমরা এরকম একটা শব্দ শুনি না, ফ্যান, হ্যাঁ। এই ফ্যান মানে কি, পাখা। বাট এটার অর্থ কিন্তু বক্তব্য হইতে পারে, যে আমি আপনার খুব বিগ বড় ফ্যান, অনেক বিগ ফ্যান, তাই না, এরকম বলে না, রাইট। সো এটা ডিপেন্ড করতেছে, যদি আমি বলি যে হচ্ছে টার্ন অন দ্য ফ্যান, এর মানে এই না যে বক্তটাকে টার্ন অন করে, তাই না, এরকম না, আমি আসলেই বলতেছি যে পাখাটাকে চালিয়ে দেন, তাই না, রাইট। আর যদি আমি বলি যে আই এম সো বিগ ফ্যান অফ ইউ, তাহলে কি এরকম যে আমি অনেক বড় পাখা আপনার, না। না, এটার মানে হচ্ছে আমি অনেক বড় ভক্ত বা ফলোয়ার, তাই না, হ্যাঁ। রাইট। তার মানে আমরা যে সব শব্দ না যদি জানিও, এরকম পরিপূর্ণ অর্থ সবগুলো অর্থ শেখা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স জানলে কি হবে, আমি ওই অর্থটা কীরকম, মানে কোনো একটা শব্দের কীরকম অর্থ দিতেছে ও ওই কনটেক্সটে, ওই সিচুয়েশনে, সেটা আমি বুঝতে পারবো। এবং হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সগুলো দেখে আমি বুঝতে পারবো এটার অর্থটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। যেমন দেখেন, আচ্ছা আপনি মনে করেন যে সাকসেসফুল বা আনসাকসেসফুল এই পুরো শব্দটার অর্থ আপনি জানেন না, হ্যাঁ। মনে করেন জানি না। জানেন না, রাইট। আচ্ছা ধরেন যে সাকসেসফুল অর্থ মানে আপনি জানেন, সাকসেসফুল অর্থ কি, সাকসেসফুল অর্থ মানে হচ্ছে সফলতা বা সাফল্য, হ্যাঁ। বা যিনি সফল, হ্যাঁ। আচ্ছা, এখন আন শব্দের অর্থ বা আনসাকসেসফুল, এটা এখন আপনি বুঝতেছেন না, কারণ সাকসেসফুল একটা শব্দ, যখন আমি আনসাকসেসফুল করলাম তখন কিন্তু শব্দটার পরিবর্তন হলো গঠনগত দিক থেকে, রাইট। এখন আনসাকসেসফুল মানে কি আপনি জানেন, আপনি এখন জানেন, রাইট। এখন যখন আনসাকসেসফুল লেখা হলো, তখন আপনার কাছে এরকম একটা প্রবলেম আপনার ফেস করতে হচ্ছে না, যে না, এই শব্দের অর্থ তো আমি ডিকশনারি থেকে শিখি নাই, হ্যাঁ। তাহলে কি হইতে পারে, রাইট। এখন যদি আপনি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখেন, তাহলে দেখেন কি হবে, আপনি ডিকশনারিতে আর সার্চ করতে
হবে না। যেমন আন হচ্ছে একটা প্রিফিক্স এবং এটা নেগেটিভ অর্থ দেয়। কি দেয়? নেগেটিভ যেমন না বোধক, না বোধক। এখন যখন আপনি আনসাকসেসফুল দেখছেন, না বোধক অর্থ দেয়। এখন সাকসেসফুল মানে সফলতা, তাহলে আনসাকসেসফুল কি হবে? ব্যর্থতা। এটা ডিকশনারি থেকে শিখছি আমরা না। না। তো এরকম কি হবে? এইভাবে আমরা শব্দগুলোর অর্থ কি করতে পারি? বের করতে পারি। রাইট, ইন্টারেস্টিং না? রাইট। তাহলে আমাদের সবগুলো শব্দ না জেনেও আমরা একটা ক্যাপাবিলিটি বিল্ড আপ করতে পারবো, যেটা দিয়ে আমরা ওই কোনো টেক্সটের ওই সিচুয়েশনাল অর্থ বের করে ফেলতে পারবো। রাইট, ওকে। সো এটা সম্পর্কে আসলে আমাদের জানা উচিত হ্যাঁ অবশ্যই। খুব ডিটেলসে। হ্যাঁ অবশ্যই। রাইট, ইভেন এই টপিকটা জানার পর আপনি গ্রামারে অনেক বেশি দক্ষ হয়ে যাবেন, কারণ আমরা প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানবো। এখন যখন আপনি প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানবেন, তখন তো আপনার কাছে কোনো টেক্সট আরও বেশি ইজি হবে, ল্যাঙ্গুয়েজটা আরও বেশি ইজি হবে। রাইট, এবং এই কি বলে যে আমরা এইটাও জানতে পারবো, আমরা জানি যে নাউন হইলে এক ধরনের অর্থ হয় যদি শব্দটা নাউন হয়, আর যদি ভার্ব হয় তাহলে কি হয়? অন্য অর্থ হয়। রাইট। সো আমরা তো সাফিক্স সুফিক্সের পরে এটাও জানবো যে এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের কাছে আরও সহজ হবে এটার এই অর্থটা বের করতে। রাইট, হ্যাঁ। আর যখন আমরা কোনো একটা সেন্টেন্সের আমি জানবো যে এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, হ্যাঁ, তখন তো আমার কাছে এই বিষয়টা আরও ইন্টারেস্টিং লাগবে যে আমি প্রত্যেকটা সম্পর্কে জানতেছি, তাই না? জি। রাইট, ঠিক আছে তাহলে। জি। আচ্ছা, একটু বেশি লম্বা আলোচনা হয়ে গেল, খারাপ লাগতেছে? জি না। ইনফরমেশন শর্ট করে দিব, কিছু বিষয় স্কিপ করে দিই, জানার দরকার নেই। না না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা যেটা বলছিলাম, আমরা কোনো কিছু কি করব না, পাইকারি দরে বিক্রি করবো। শিখবো না। হ্যাঁ। আপনি বিজনেসম্যান হইতে চান? বিক্রি না, পাইকারি। হ্যাঁ, পাইকারি শব্দটা বিক্রি বা কেনাবেচার সাথে সম্পর্কিত, বাট পাইকারি দরে কোনো কিছু শেখা যাবে না। হ্যাঁ, আমরা যদি আসলেই কোনো একটা বিষয় সম্পর্কে ডিপলি জানতে চাই, তাহলে এটার গভীর থেকে শিখতে হবে, সময় নিয়ে শিখতে হবে, হ্যাঁ অবশ্যই। ধৈর্যের সাথে শিখতে হবে। রাইট, আমাদের কাছে এরকম কোনো কিছু নাই যে হচ্ছে 10 মিনিটে অমুক কিছু শেষ হয়ে গেছে, এই টপিক শেষ হয়ে গেছে, ওই বই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এরকম আসলে এটা আসলে লার্নিং এর প্রসেস না। হ্যাঁ, এরকম বলে আমরা শিক্ষার্থীদের মস্তিষ্ককে একটু বিকৃতি টাইপের নিয়ে যাচ্ছি। এখন ওরা মনে করে যে ম্যাগি নুডলসের মতো 10 মিনিটে এরকম কিছু পাওয়া যাবে, আর পড়াশোনাটা কিন্তু আসলে এরকম ম্যাগি নুডলসের মতো না। যে গরম পানি ডাললেন, একটু অপেক্ষা করলেন, নুডলস হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত। বাট পড়াশোনাটা এরকম না যে 10 মিনিটে আপনাকে আমি প্রস্তুত করে ফেলবো। আমরা 2 বছর পড়তেছি, তাই কি না? জি। রাইট, তারপর হচ্ছে আমরা কোনো একটা বিষয়ের প্রতি মানে খুব বেশি এক্সপার্টও না। কেন? কারণ আমরা সবসময় চিন্তা করি কি, মানে আমাদের সরকার বুঝতেছেন যে আপনার 2 বছর সময় লাগবে এটাতে একটা এক্সপার্টিস অর্জন করতে। হ্যাঁ, রাইট। কিন্তু আমরা চিন্তা করি কি, যে পরীক্ষার আগের রাতে 10 মিনিট পরে শিখে ফেলবো কোনো বিষয়। এরকমটা আসলে সম্ভব? না। এটা অবাস্তব। আমরা জাস্ট প্রিফিক্স কি, সাফিক্স কি, এটার গুরুত্ব, এটার কাজ, এটা শিখতেই প্রায় আধা ঘন্টা চলে গেছে। হ্যাঁ। অথচ আমরা কিন্তু এরকম অনেক হচ্ছে ইউটিউবে ভিডিও দেখি, হ্যাঁ, যে 10 মিনিটের সার্ভিস শেষ, এটা দিয়ে শেষ। এটা আপনি শিখতে পারবেন, বাট আমি জানি না এটা কতটুকু কাজে লাগবে। রাইট, ঠিক আছে তাহলে। জি। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করি। জি। পেজটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, ওকে। একটু জায়গা আছে, অপচয় করার দরকার নাই। আচ্ছা, এখন আপনাকে আমাকে একটু বেশি বেশি সাহায্য করতে হবে। হ্যাঁ, রাইট, যে ইনফরমেশনগুলো জানি আমি জিজ্ঞাসা করার পর একটু বলবো আর কি। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার জানি? 8 প্রকার। 8 প্রকার? হ্যাঁ। গুড, ওকে। 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি? নাউন, নাউন, প্রোনাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো, বাট সবচেয়ে ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, খুব ইজি। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে। ওকে। তারপরে ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন। হয়ে গেছে একটা? জি। রাইট, আচ্ছা, এটা আমরা সবাই জানি। জি। সবাই জানি বলতে বাংলাদেশের সব স্টুডেন্ট জানে।
রাইট? 8 প্রকার। হ্যাঁ, আমাদের এই প্রচলিত যে বইগুলো আসলে বাজারে আছে, এই বইগুলোতে 8 প্রকারই লেখা আছে, হ্যাঁ? রাইট। বাট পার্সোনাল স্পিচ আসলে 8 প্রকার না, হ্যাঁ? আমরা অনেক নেটিভ স্পিকারদের যদি বই পড়ি, যে গ্রামারিয়ান রয়েছে তারা 12 প্রকার উল্লেখ করেছে। কত প্রকার? 12। 12 প্রকার, রাইট। আচ্ছা, আমরা 12 প্রকার শিখবো না, বাট আরেকটা পার্সোনাল স্পিচ আছে, সেটা শিখতে হবে। সেটাকে আসলেই গ্রামারের পার্সোনাল স্পিচ হিসাবে ধরা, কিন্তু আমাদের বাংলাদেশি বইগুলোতে ধরা হয় না, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, ওকে, ভিন্ন মতামত থাকতেই পারে। আচ্ছা, সো মোস্ট ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যে আপনি এই 8 প্রকার পার্সোনাল স্পিচ হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন না যদি ওই 9 প্রকার পার্সোনাল স্পিচ না জানেন। আমি মামলিং করতেছি, রাইট? ওকে, ফাইন। অনেক সময় এরকম হয়, ঠান্ডার সময় আমার কি হয়, গলা বেশি শুকিয়ে যায় আর হচ্ছে কুসকুসে খাসি থাকে, রাইট? ঠিক আছে, সো 9 নাম্বার পার্সোনাল স্পিচের নাম জানি, না। জানি না? ওকে, সো এটা হচ্ছে ডিটারমাইনার। শুনেছি আগে? ডিটারমাইনার। ডিটারমাইনার বা ডিটারমিনার যেটাই বল, বুঝতে পারছি? আচ্ছা, জি। এটা একটু নতুন লাগতে পারে যেহেতু আমরা খুব বেশি বড় ক্লাসে পড়ি না, হ্যাঁ? বাট এত ছোট ক্লাসেও কি করি না, পড়ি না। ওকে, সো ডিটারমাইনার বা ডিটারমিনার আপনি যেটাই বলেন, হ্যাঁ, ডিটারমাইনারই বলে, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো আমরা কি বললাম, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যদি বুঝতে চাই তাহলে আমাদের এই প্রকারটা কি করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এই ডিটারমাইনার আছে হচ্ছে 10 প্রকার। কত প্রকারের? 10 প্রকার। 10 প্রকারের। ভয় লাগতেছে? হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই, সো ডোন্ট গেট অ্যাফ্রেড। সো আমরা এটা 2 থেকে 3 মিনিটে শিখে ফেলবো, ইনশাআল্লাহ। রাইট? ওকে, আমরা যেটা করব, ডিটারমাইনারের পরিচয়টা শিখব, যে কি কি আসলে ডিটারমাইনার হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার মনে হতে পারে না এখানে আমি অনেক ইনফরমেশন বলতেছি, আল্লাহ এটা মনে থাকবে কি না, কি করব, হ্যাঁ? এ নিয়ে চিন্তার একদম কোনো কারণ নেই। আমি এটার শীট আপনাকে দিয়ে দিব, রাইট? পিডিএফ দিয়ে দিব, অথবা হচ্ছে আপনি প্রিন্ট করে নিতে পারেন, বা আমিও প্রিন্ট করে নিয়ে আসতে পারি, হ্যাঁ? আচ্ছা, তার মানে ভুলে যাওয়ার কোনো, যে আমি এটা মনে রাখতে হবে, এখনই হিপস করে ফেলতে হবে, এরকম কোনো টেনশন যাতে কাজ না করে। এখন আমরা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা জাস্ট বোঝার চেষ্টা করবো, হ্যাঁ? ওকে। ঠিক আছে, ভুলে গেলে সমস্যা নেই, আমরা ভুলে যেতেই পারি। আরেকটা বিষয়, যে অনেক স্টুডেন্ট আছে না, যে হচ্ছে ওরা এই বিষয় নিয়ে অনেক হাইপার টেনশনে থাকে, আল্লাহ আমি একবার একটা বিষয় বললাম এটা তো মনে থাকে না, তার মানে বিষয়টা অনেক কঠিন। হ্যাঁ। বিষয়টা তো এরকম না, আপনাকে কি কোথাও বলছে আল্লাহ যে হচ্ছে একবার যে আপনি একবার বললেই কোনো বিষয় মনে রাখতে পারবেন? আচ্ছা, একবার বলার পরে আপনি কোনো একটা বিষয় মনে রাখতে পারলেন, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক। অস্বাভাবিক বিষয়। আপনি ভুলে যাবেন সেটাই কি স্বাভাবিক। রাইট? আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে মানুষকে সম্বোধন করছে অনেকগুলো শব্দ দিয়ে, এর মধ্যে একটা শব্দ হচ্ছে ইনসান। ইনসান বা ইনসান, হ্যাঁ, রাইট। এই শব্দটা উনস শব্দ থেকে আসছে আর কি, মূল শব্দ হচ্ছে উনস, মূল ধাতু আর কি। সো এর অর্থ কি জানেন? ভুলে যাও। তারপরে আমরা যে ভুলে যাই, সৃষ্টিগতভাবেই আমরা এইভাবেই তৈরি, আমরা কি করব, ভুলে যাব। রাইট? আরেকটা ইনফরমেশন দিব, হ্যাঁ, অবশ্যই। যে আমরা জানি না হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, রাইট? তারপরে তারা নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন, রাইট? তো ওনারা কি করলেন, এই নিষেধটাকে অমান্য করলেন, রাইট? হ্যাঁ, তো ওনারা ওই গাছের ফল খেয়ে ফেললেন আর কি। ফল খেয়ে ফেললেন বা খাননি সেটা নিয়ে তাফসীর, কারণ মুফাসসিরদের মধ্যে হচ্ছে কি আছে, মতভেদ আছে। আচ্ছা, ওইটা আলাদা বিষয়। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে এটাকে কিভাবে ব্যাখ্যা করছে জানেন? না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাম, অর্থাৎ আদম ভুলে গেছিলেন। কি বলছেন? ভুলে গেছিলাম। আদম ভুলে গেছিলেন। উনি বলেন নাই যে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন বা এটাকে অপরাধ হিসাবে, উনি জাস্ট বলছেন উনি ভুলে গেছিলেন। সো ভুলে যাওয়াটা আসলে কোনো অপরাধ না। অনেক সময় অপরাধ,
অনেক সময় অপরাধ। অপরাধ, আচ্ছা। বাট আমাদের জন্য, হ্যাঁ, আমরা যারা মানে নর্মাল মানুষ, রাইট, সো আমাদের জন্য ভুলে যাওয়াটা অপরাধ হতে পারে মাঝে মাঝে, বাট ভুলে যাইতে পারি, এ নিয়ে হচ্ছে হাইপার টেনশন কাজ করার কোনো কারণ নাই। আমাদের মানে সৃষ্টিগতভাবেই আমরা ভুলে যাব, এটা খুবই স্বাভাবিক, এটা আমাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য, ঠিক আছে। বাট আমাদের চেষ্টা করতে হবে যত সম্ভব কি রাখা, মনে রাখা, ঠিক আছে। জি। বাট কোনো কারণে ভুলে যেতেই পারি, এ নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, ওকে। সো ডিটারমিনার কি কি হতে পারে? ডিটারমিনার হতে পারে আর্টিকেল। কি হতে পারে? আর্টিকেল। আর্টিকেল ডিটারমিনার হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি হতে পারে? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর যেটা হতে পারে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। কয় প্রকার হলো? 3 প্রকার। 3 প্রকার। বাকি আর কত প্রকার আছে? আরও 7 প্রকার। 7 প্রকার। আর 7 প্রকার শিখবো? বেশি হয়ে যায় না? বেশি না, সবগুলো তো শিখতেই হবে, বাট এই বাকি 7 প্রকার যে আছে এটা আমরা একটা একটা বাক্য দিয়ে শিখে ফেলবো। আচ্ছা, যে যে ওয়ার্ডগুলো দ্বারা, হ্যাঁ, খারাপ লাগতেছে আপনার? না। যে ওয়ার্ডগুলো দ্বারা হয় সংখ্যা বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা। আমি ইংরেজিতে সংখ্যা লিখতেছি। ওকে, সংখ্যা অথবা কি বোঝাবে? পরিমাণ বা পরিমাপ বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, আমার লেখা অনেক বাজে, ইটস ওকে, বুঝে নিন, হ্যাঁ। গুড। আর টেনশনের কোনো কারণ নাই, আমি তো শীট দিয়েই দিব, শীটে বিস্তারিত লিখে থাকবে। অবশ্যই। আচ্ছা, এখন এটাকে ক্লিয়ারলি শিখি। ডিটারমাইনে কি হতে পারে? আর্টিকেল। এখন আর্টিকেল বলতে আমরা কি বুঝি? এ। না, সেটা একদম ডিফারেন্ট আলোচনা, আরো বিশদভাবে আলোচনা করা যায়। আসলে ইন্টারেস্টিং আলোচনা আর্টিকেলের, কারণ আর্টিকেল বিষয়ে আমাদের এই প্রচলিত বইয়ে যা ভুল দেয়া আছে, অসাধারণ অসাধারণ ভুল দেয়া আছে। ওকে, আচ্ছা, আর্টিকেল কি কি? এ, এ, এন, এন, দি, বাদা। এন, দি, বাদা। ওকে, এই 3টা আর্টিকেল। তার মানে এখন এক্স্যাক্টলি আমি চিনে ফেলছি যে এই 3টা কি এখন আর্টিকেল। আর্টিকেল। এগুলোকে এখন থেকে আমরা কি বলে ডাকবো? ডিটারমাইনার। ডিটারমিনার, ঠিক আছে, জি। রাইট। সো পরবর্তীতে আমরা কি করব, এইটা এই সাফিক্স সুফিক্সের সামনে যখন আমি কোনো সেন্টেন্সে আমরা বা সামনে গিয়ে এ পাবো, তখন আমি যখন জিজ্ঞাসা করব যে এটা কি, তখন আপনি কি বলবেন? আর্টিকেল। না। কি? ডিটারমাইনার। ডিটারমাইনার। হ্যাঁ, এটাকে আমরা আলাদা হিসাবে আর্টিকেল জানি, বাট তখন এখন আমরা এটাকে কি হিসাবে শিখবো? ডিটারমাইনার। ডিটারমাইনার, ঠিক আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? কোনগুলো হতে পারে? দেখেন, আমরা হচ্ছে ওই যে প্রোনাউনগুলো আছে না, সাবজেক্টিভ প্রোনাউনের পসেসিভ ফর্মও আছে না, মূলত ওই পসেসিভ ফর্মগুলোই কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। যেমন কি? মাই, মাই। আর কি হতে পারে? ইয়োর, হ্যাঁ, হিজ, হার, ইউর, আর আওয়ার, আওয়ার। ভেরি গুড। আরও? দেয়ার, দেয়ার, রাইট, দেয়ার। ওকে, এটসেট্রা, হ্যাঁ। তার মানে পসেসিভ ফর্মগুলোকে আমরা কি বলে জানবো এখন? ডিটারমাইনার। এগুলো কি? ডিটারমিনার। এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি হয়? যেমন দিস আছে না, দিস, এটার প্লুরাল কি? দিস। দিস, 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 রাইট। আর আরেকটা শব্দ আছে, হ্যাঁ, দ্যাট, এটার প্লুরাল দোজ। ওকে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, রাইট। আচ্ছা, এই 3 প্রকার একদম ক্লিয়ার হয়েছে? জি। প্রশ্ন আছে? না। ওকে, আচ্ছা, এই এখন 4 প্রকারটা বুঝি, কারণ এটা দিয়ে বাকি সবগুলো বুঝতে হবে। আচ্ছা, যে ওয়ার্ডগুলো দ্বারা বা শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝাবে এবং পরিমাণ বোঝাবে। ইংরেজিতে সংখ্যা বোঝাতে পারে এরকম সংখ্যা শব্দ কি হইতে পারে? মেনি। সংখ্যা 1 সংখ্যা, 2 3। রাইট, রাইট। সো 1 2 3 4 5 6 7 8, রাইট। ওকে, বা যেগুলো দিয়ে সংখ্যা বোঝাতে পারে সেগুলো কি হবে? ডিটারমিনার, রাইট। আচ্ছা, এগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে না?
এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে কি না? হ্যাঁ। ডিটারমাইনারগুলো? না, এখানে যেহেতু সংখ্যা বা পরিমাণ বুঝাইছে, অ্যাডজেক্টিভেও তো সংখ্যা পরিমাণ বুঝায়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা কি জানি? সংখ্যা এবং পরিমাণ পরিমাণ। বোঝায়। হ্যাঁ। সো ওনারা তাহলে এখন বলি যে ওনারা এটাকে স্বতন্ত্র হিসেবে পার্শ্ব স্পিচ কেন বলে না ডিটারমাইনারকে? ওনারা বলে যে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। সো ওনারা কি করে এই সবগুলোকে কোথায় ওই যে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ জানি না, সো ওই পার্টস অফ স্পিচের মধ্যে ওই অ্যাডজেক্টিভের মধ্যে এই সবগুলোকে কি করে ওনারা ঢুকিয়ে দেয়। বুঝতে পারলাম? রাইট। আচ্ছা, বাট গ্রামারে ডিটারমাইনারকে আর স্বতন্ত্র পার্টস অফ স্পিচ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। ওকে। ঠিক আছে। আচ্ছা, সো এরকম অনেক কোয়েশ্চেন আছে যখন আমরা বড় স্টুডেন্টদের বা হচ্ছে চাকরির এই স্টুডেন্টদের যখন তাদের সাথে আমরা হেল্প করার চেষ্টা করি তখন তাদের এরকম প্রশ্ন থাকে যে হচ্ছে আচ্ছা তাহলে যদি অপশানে ডিটারমাইনার না থাকে তাহলে আমি কি দাগাবো? চাকরি পরীক্ষায় এমসিকিউ থাকে। সো এরকম আসলো যে 1 এটা কোন পার্টস অফ স্পিচ, যেহেতু এটা সংখ্যা কি হইতে পারে? অ্যাডজেক্টিভ, রাইট। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এখন এটা কিন্তু ডিটারমাইনার। আমরা এখন কি শিখলাম? ডিটারমাইনার। মূলত এগুলো ডিটারমাইনার। আচ্ছা, এখন অপশানে ডিটারমাইনার নাই, এখন তার কি দাগাবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। যিনি প্রশ্ন করবেন আশা করি উনি জানবেন, হ্যাঁ, তাহলে ডিটারমিনার অপশানে দিবেন। যদি না দেন তাহলে আমরা কি দেখাবো? অ্যাডজেক্টিভ। শেষ সমস্যা, জি। রাইট। ওকে, ভালো প্রশ্ন, গুড। তাহলে পরিমাণ বোঝাতে পারে এরকম শব্দ কি হইতে পারে? মেনি। ম্যানি, রাইট। আর কি হতে পারে? ফিউ। হ্যাঁ, ফিউ হতে পারে। লিটল। হ্যাঁ, মাছ হতে পারে, লিটল হতে পারে, লস হতে পারে, সেপারেল হতে পারে, আরো অনেক হইতে পারে, রাইট। ওকে, এই যেগুলো হতে পারে হতে পারে হতে পারে হতে পারে তো লিস্ট অনেক বড়, রাইট। এই সবগুলো হচ্ছে সেটা দেয়া থাকবে, হ্যাঁ, রাইট। আমরা বোঝার জন্য এখানে সবগুলো তো আর দেওয়া সম্ভব না, রাইট। আচ্ছা, সো এই যে ম্যানি, ফিউ, মাছ, লিটল এগুলো দ্বারা পরিমাণ বোঝাতে পারে, তার মানে এগুলো ডিটারমাইনার। আর এগুলো সংখ্যা, যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝায় সেগুলো কি হবে? ডিটারমাইনার। আচ্ছা, এটাকে আমরা সামারাইজ করি। আচ্ছা, ডিটারমিনার কি কি হতে পারে? আর্টিকেল, আর্টিকেল কি হতে পারে? এন্ড দি, রাইট। একটা ফ্রেম আমার মাথায় থাকবে। আর কি হতে পারে? পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মূলত এই তিনটা, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো এই তিনটা হচ্ছে ডিটারমিনার। আর বাকি যেগুলো আমরা শিখছি যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝাবে অথবা পরিমাণ বোঝাবে সেগুলো কি হবে? ডিটারমিনার হবে। উদাহরণগুলো তো আমাদের মাথায় থাকবেই। প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। ধৈর্য আছে নাকি আর পড়তে পারবো না আজকে? পারবো, আর একটু সামনে যাই, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে আচ্ছা আমরা ওই যে আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়লাম তখন আমরা ক্লোজ সম্পর্কে জানলাম না? ক্লোজ, রাইট। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে যেখানে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকে, যেখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকে, সেটাকে আমরা কি বলি? ক্লোজ। ক্লোজ বলি, রাইট। ওকে, গুড। গ্রামারে এই ক্লোজের সাথে সাথে আরেকটা শব্দ, মানে এটা খুবই মানে কাছাকাছি আর কি, হ্যাঁ, আরেকটা শব্দ থাকে, সেটা হচ্ছে ফ্রেজ। সেটা কি বলে? ফ্রেজ। ফ্রেজ। আচ্ছা, আরেকটু বলি যে ওকে, ঠিক আছে, ওইটার সামনে গিয়ে যদি হচ্ছে দরকার হয় বলে দিব, হ্যাঁ, ওকে। সো এই ফ্রেজ, ক্লোজ মানে আমি জানি একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটার বাংলা কি হয়? যে বাক্যাংশ। ক্লোজের বাংলা কি? বাক্যাংশ। বাক্যাংশ বা বাক্যের একটা অংশ, হ্যাঁ, যেখানে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ওকে, তাহলে ফ্রেজ কি হবে? ফ্রেজ কি হবে? জানি না। আচ্ছা, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কিন্তু পার্থক্যটা হচ্ছে সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটাই হচ্ছে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। কিন্তু ভার্ব থাকবে। হ্যাঁ, ভার্ব থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, হ্যাঁ, ওকে। আচ্ছা, যেমন ইন্টারেস্টিংলি এটাই আমরা লিখি, ফ্রেজ মানে আমরা কি বুঝি? এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস। এবং ইন্টারেস্টিংলি যে এ গ্রুপ অফ ওয়ার্ডস এটাও কি একটা ফ্রেজ হয়ে গেছে, কারণ অনেকগুলো শব্দ একসাথে আছে না, রাইট। অনেকগুলো বলতে একাধিক, দুইটা শব্দ কি হয়?
ফ্রেজ হতে পারে, মানে একাধিক শব্দ হলেই সেটা কি হবে, ফ্রেজ যদি সেখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকে। না থাকে। যে এখানে গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে, না, মূলত ভার্বই নাই, রাইট? সো এই পুরোটা একটা কি হয়েছে, ফ্রেজ। ফ্রেজ। এবং একটা বিষয় জানি সেটা হচ্ছে পুরো ফ্রেজটা মিলে একটা অর্থ দেয়, হ্যাঁ? আলাদা আলাদাভাবে আমরা অর্থ ধরলে কি হবে, ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থ হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, আমি কোথায় চলে যাব, দক্ষিণ দিকে। বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এটা কেন বললাম জানেন? কারণ এটা তো নর্মাল ফ্রেজ, বাট ইংরেজিতে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ নামে একটা বিষয় আছে। সেগুলোর অর্থ কি হয় আপনি যা চিন্তা করতেছেন সেরকম হয় না। না। যেমন হচ্ছে একটা ফ্রেজ আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে ফর গুড। ফর গুড, ফর গুড মানে কি হইতে পারে, আনুমানিক সব ভালো। সব ভালো বা ভালোর জন্যে, বাট ফর গুড মানে চিরদিনের জন্যে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হ্যাঁ, রাইট। কেউ যদি বলে আই লিভ ইউ ফর গুড, আমি তোমার ভালোর জন্য আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তার মানে কি আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছি। সো ইংরেজি না জানলে কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন, হুম। রাইট? কেউ যদি বলে আচ্ছা আমার ভালোর জন্য ছেড়ে যাচ্ছে, মানে এই বিষয়টা এরকম না, চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে। সো ইটস সো ডেঞ্জারাস সেন্টেন্স, রাইট? ঠিক আছে, তার মানে ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এখন আমরা ফ্রেজ কেন শিখবো? ফ্রেজ শেখার কারণ হচ্ছে বাক্য আসলে অনেকগুলো ফ্রেজের সমন্বয়ে কি হয়, গঠিত হয়। একটা ক্লোজে অনেকগুলো কি থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে। আচ্ছা, তাহলে আরেকটা পার্থক্য শিখলাম যে হচ্ছে ফ্রেজের মধ্যে ক্লোজ থাকে না, কিন্তু ক্লোজের মধ্যে কি হতে পারে, ফ্রেজ থাকতে পারে। তার মানে ক্লোজ বড় নাকি ফ্রেজ বড়? ক্লোজ বড়। ক্লোজ বড়। ক্লিয়ার এটুকু? ওকে, আমরা ফ্রেজ কেন শিখবো? কারণ ফ্রেজের উপরেই আমরা কি করবো, এই সার্জারিটা করবো আর কি, অপারেশনটা। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় শিখে, আচ্ছা, আমাদের কিন্তু এরকম মনেই হতে পারে যে হচ্ছে এই বিষয়, এটার সাথে তো সাফিক্স এবং ফিক্সের কোনো হচ্ছে মিল পাইতেছে না, মিল পাচ্ছি না, তাই না? হ্যাঁ, খুবই ইরিলেভেন্ট আলোচনা হইতেছে এরকম মনে হতে পারে। হ্যাঁ, শেষ পর্যন্ত যখন আমরা যাব তখন বুঝতে পারবো এটা কত ভালোভাবে কানেক্টেড। এটা ইরিলেভেন্ট না, খুবই রিলেভেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা শিখবো সেটাকে বলে ফ্রেজ জয়েনার। কি বলে? ফ্রেজ জয়েনার। ফ্রেজ জয়েনার। আচ্ছা, ফ্রেজ জয়েনার মানে একটা সেন্টেন্সে ফ্রেজ জয়েন করতে পারে কে কে, সেটা। আচ্ছা, ফ্রেজ জয়েন করতে পারে ভার্ব, কে জয়েন করতে পারে, ভার্ব। আর কে জয়েন করতে পারে, আপনি তো জানেন না, ছি ছি। সো আমি কোনো একটা বিষয় জানি না, এই জন্য কি লজ্জা পাওয়া উচিত? না, না, একদম না। আমি যে জানি না এটাই প্রমাণ করে আমি মানুষ। রাইট, আমি অনেক বিষয় জানি না, হ্যাঁ হ্যাঁ। সো আমি জানি না, এই নিয়ে লজ্জা পাওয়া যাবে না, বাট জানতে চাই না সেটা লজ্জার। ঠিক আছে? সো অনেক স্টুডেন্ট কি করে বসে থাকে, আল্লাহ আমি জানি না, এটা যদি বলি তাহলে কি হবে, মানুষ আমার দিকে হাসবে, আমি লজ্জা পাবো। এটা আসলে খুবই পুর থিঙ্কিং। আমরা তো শিখতেই আসছি, সো আমরা জানবো না এই জন্যই শিখতে আসছি, তাই না? রাইট। সো কোনো কিছু না জানলে সেটা লজ্জার না, বাট জানতে না চাওয়াটা কি, লজ্জার। ইগনোরেন্সটা নিজের মধ্যে পুষে রাখা কি, লজ্জার। বা জানতে চাওয়াটা কোনো আমি জানি না, এটা কোনো লজ্জার না। এটা খুব প্রাউডলি বলতে পারা শিখতে হবে যে আমি এটা জানি না। যদি আমি এটা প্রাউডলি বলতে পারি তাহলে জানার প্রতি আগ্রহ বাড়বে বা তৈরি হবে। যে আমি এটা জানি না, ঠিক আছে জানি। যদি আপনি এরকম বলেন না, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে চলে যান, তাহলে কি হবে, এইটা আর আপনার শেখা হবে না। ওই সময় তাৎক্ষণিক একটু লজ্জা পেয়ে যান, সমস্যা তো নাই, আমার তো উপকার হচ্ছে। ঠিক আছে। ফ্রেজ জয়েনার হতে পারে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। ওয়াও, গ্রেট। হ্যাঁ, কনজাংশন। তার মানে ফ্রেজ জয়েন করতে পারে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই তিনটা পার্টস অফ স্পিচ বাক্যে কি করতে পারে, ফ্রেজ জয়েন করতে পারে। ফ্রেজ জয়েন করতে পারে। এটা মনে রাখার জন্য মনে রাখতে পারি, হ্যাঁ, বিপিসি, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। হ্যাঁ, এটা একটু আমার সলিড লাগবে, হ্যাঁ, সামনে গিয়ে, কারণ যে বিষয়গুলো আমরা পেছনে পড়ে আসছি এগুলো একটু একদম সলিড লাগবে। কারণ সামনে গিয়ে যদি এরকম করি তাহলে কি হবে না, বিষয়টা ভালোভাবে আমরা স্মুথলি এগোতে পারবো না।
তার মানে ফ্রেজ জয়েন করতে পারে কে কে? ভিপিসি অর্থাৎ ভার্ব প্রিপোজিশন ভার্ব প্রিপোজিশন কনজাংশন, ভার্ব প্রিপোজিশন কনজাংশন। কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে এইগুলো শিখে কি লাভ, আমি ফ্রেজ জয়েনার জেনে কি করব? হ্যাঁ, রাইট, ঠিক আছে, এটা দেখে আমরা কেন শিখবো? আচ্ছা, মনে করুন আমরা এরকম একটা সেন্টেন্স লিখলাম যে হচ্ছে I need a new book, কারণ আমার বই পড়তে অনেক ভালো লাগে, রাইট? শুধু একাডেমিক বই না, ওকে, হ্যাঁ একাডেমিক বই তো আমরা পড়ি, বাট এর বাইরের বই পড়া অনেক ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, আই নিড আ নিউ বুক, হ্যাঁ। আচ্ছা, এই জয়নারগুলো কেন শিখবো? কারণ কেউ যদি আমাদেরকে বলে, প্রশ্ন করে যে এই সেন্টেন্স থেকে ফ্রেজগুলো খুঁজে বের করেন, কয়টা ফ্রেজ আছে হ্যাঁ, সেটা খুঁজে বের করেন। যদি আমি ফ্রেজ জয়নারগুলো না জানি তাহলে খুঁজে বের করতে পারবো? না, তাহলে পারবো না। যে কি হবে আমার মাথায়, দেখেন আমি চিন্তা করবো আচ্ছা ফ্রেজ কি এখান থেকে শুরু করে এই পুরোটা ধরবো, নাকি এখান থেকে, নাকি এখান থেকে, এটা কোথায় শুরু হলো কোথায় শেষ হলো সেটাই তো জানি না। হুম, আমি কোথায় শুরু হলো সেটা শেষ হলো সেটা আমি বুঝবো কি দেখে? ফ্রেজ জয়েনার ফ্রেজ জয়নার দেখে, রাইট। সো আমাদেরকে যদি এরকম করা লাগে, করা লাগবে সামনে, হ্যাঁ, যে ফ্রেজগুলো খুঁজে বের করতে হবে, তাহলে আমার প্রথম কাজ কি থাকবে? ওই সেন্টেন্স থেকে ফ্রেজ জয়নারগুলো প্রথমে খুঁজে বের করা। আচ্ছা, আমরা প্রথমে ফ্রেজ জয়নারগুলো খুঁজে বের করি। আই কি ফ্রেজ জয়নার? না, নিড, হ্যাঁ, কারণ এটা ভার্ব। ভেরি গুড, রাইট। সো এটা যেহেতু ভার্ব, এটা ফ্রেজ জয়নার হতে পারে, পারে, রাইট, পারে না, হবে। হবে, ঠিক আছে। আচ্ছা, সো একটা ফ্রেজ জয়নার পেয়ে গেলে এরপরে আমরা সামনে যাব, এরপর থেকে আর যতক্ষণ পর্যন্ত ফ্রেজ জয়নার না পাবো, কয়টা ফ্রেজ হবে? একটাই। একটাই হবে। আচ্ছা, তাহলে আমরা যাই, আ নিউ বুক, আ নিউ বুক। সো এর মধ্যে কি আর কোনো জয়নার আছে? না, নাই। তার মানে এই পুরোটা একটা কি? ফ্রেজ, পুরোটা একটা, ফ্রেজ। রাইট। এখন আমরা এখন আমরা কি করতে পারি? বাক্য থেকে ফ্রেজ খুঁজে বের করতে পারি, বাক্য কত কিলোমিটার লম্বা সেটা বিষয় না, বা এটা জয়েন হবে কি দিয়ে সেটা ম্যাটার করে। না, সেটা জয়েন হবে এই ফ্রেজ জয়নারগুলো দিয়ে, হুম, এবং সেটাই ম্যাটার করে আসলে। আপনি গিয়ে দেখবেন যে এই তো কয়েক কিলোমিটার লম্বা সেন্টেন্স থাকলেও এরা জয়নার আছে, হয় ভার্ব আছে, আর না প্রিপোজিশন আছে, আর না কি আছে, কনজাংশন আছে, রাইট। এবং সেটাই আমরা দেখি। এখন কি হচ্ছে জানেন, এই যে বাক্যের রহস্যগুলো উন্মোচন হচ্ছে, যে একটা বাক্য কিভাবে এত কিলোমিটার লম্বা মানুষ করে, হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন থেকে আমরা বড় বড় সেন্টেন্সও কি করতে পারবো? লিখতে পারবো। ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় অনেকেই বলেন আল্লাহ সেন্টেন্স বড় করতে পারি না, হ্যাঁ, কারণ ও জানেই না কি দিয়ে বড় করতে হয়। হয়, বা কীভাবে বড় হয় আর কি, ঠিক আছে। এটা বুঝতে পারছি, জি, গুড। খারাপ লাগতেছে? না, মানে বোরিং লাগতেছে? না, আসলেই বোরিং লাগার বিষয়, কারণ আমরা আসলে বোরিং বিষয় নিয়েই আলোচনা করতেছি না। ওকে, এ পর্যন্তই থাক আজকে। না, আরেকটু করি। আচ্ছা, ঠিক আছে, 10 মিনিট। ফাইন, ঠিক আছে। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি, গুড। এটা কি আমরা 2 ক্লাসে শিখবো? আরেকটা সেশনে ভালো হবে, দুইটা সেশনে শিখবো, হ্যাঁ, ওকে, রাইট। আমরা আরেকটা শিখবো, আরেকটা শেখার পরে আরেকটু শিখবো, এই 10-5 মিনিটই শেখার পরে পরে আরেকটা সেশনে আমরা শিখবো আর কি, হ্যাঁ। ওকে, ওকে, হ্যাঁ, যেমন হচ্ছে তাড়াহুড়া করা উচিত না, একসাথে সব খায় ফেলা উচিত না, রাইট। সো অনেকের কি থাকে যে অনেকেই না একসাথে এক বালতি খাইতে পারে না, সরি, আই জাস্ট কিডিং, আই জাস্ট কিডিং। ওকে, না মানে একসাথে অনেক খাবার খেতে পারে, হ্যাঁ, রাইট। মানে এক বালতি পরিমাণই হবে, অনেক খেতে পারে, এটা কি স্বাস্থ্যকর? না, না, এটা সাইন্টিফিক্যালিও স্বাস্থ্যকর না, আমাদের রিলিজিয়ানও কি করে না এইভাবে পারমিট 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 না, মানে কি করে না, ইন্সপায়ার করে না এভাবে খেতে, হ্যাঁ, তাই না? জি, রাইট। সো আমরা অনেক খেতে পারি, বাট পজ নিয়ে, এখন একটু পরিমাণ অল্প পরিমাণ খেলাম, একটু পরে আবার খেলাম, একটু পরে আবার খেলাম, এরকম আপনি গ্যাপে, মানে সার্টেন একটা পিরিয়ড গ্যাপ নিয়ে নিয়ে কি করতে পারেন, অনেক বেশি খাইতে পারেন, কিন্তু একসাথে এক বালতি খাওয়া উচিত না, বমি হতে পারে, বা এটাকে কি বলে, বদহজম, হ্যাঁ, বদহজম হইতে পারে, তাই না? ফুড পয়জনিং যেটাকে বলে। ওকে, সো এরকম হওয়া উচিত না। পড়ার ক্ষেত্রেও কি না,
আমরা চিন্তা করি জানেন আমাদের স্টুডেন্টদের অসাধারণ অসাধারণ চিন্তা ভাবনা, মানে এরকম মাঝে মাঝে চলে আসে না আপনার মধ্যে আসে, যখন এরকম চিন্তা চলে আসে না, আজকে আমি উল্টা ফেলবো পড়া, পরে নিজেই উল্টে থাকি একটু পরে। যেমন বেশি একসাথে গেলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে, তো পড়াশোনাও কি অনেক বেশি একসাথে করলে কি হয়, সব উল্টে থাকে। না ফুড পয়জনিং হতে পারে, তখন এই বিষয়টার প্রতি বিরক্তি চলে আসলে, স্টাডি পয়জনিং। হ্যাঁ স্টাডি পয়জনিং, ওয়াও নতুন একটা ফ্রেজ পাইলাম, হ্যাঁ স্টাডি পয়জনিং, রাইট। তো একসাথে অনেক বিষয় জানা কিনা উচিত না, আমি যতটুকু নিতে পারবো ততটুকু, যতক্ষণ পর্যন্ত আগ্রহ থাকবে, যখন আগ্রহ কাজ করতেছে না তখন আমার কি করা উচিত না, শেখা উচিত না। এই জন্য অনেক স্টুডেন্ট 8 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকে, কিন্তু বাকি অন্য আরেকজন স্টুডেন্ট 2 ঘন্টা পড়ার টেবিলে বসে যতটুকু শিখে ও 8 ঘন্টা এতটুকু, শিখা কারণ ও জানেই না যে হচ্ছে আসলে আমরা শেখার প্রসেসটা কেমন হওয়া উচিত, কখন পড়া উচিত কখন পড়া উচিত না। উচিত না, রাইট। ঠিক আছে, শুধু শুধু এনার্জি লস করে তো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাক্যের এই যে এবার আমরা আসলে সার্জারিতে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ফ্রেজগুলো হচ্ছে আমরা জানবো আর কি, যে একটা বাক্যের ফ্রেজগুলো কীরকম কীরকম হতে পারে। হতে পারে। আচ্ছা, ফ্রেজ নাম্বার 1, ওকে। দেখি, আচ্ছা এটা হচ্ছে ডিটারমাইনার, হ্যাঁ পুরোটা আমি লিখলাম না, জায়গা হবে না দেখে, হ্যাঁ। আচ্ছা, অনেক কিছু আমি পুরোটা লিখি নাই, বুঝতে তো পারছি। আচ্ছা, ডিটারমাইনার, এখন ডিটারমাইনার এখন সামনে আসছে, এখন ডিটারমাইনার কি কি মনে আছে, হ্যাঁ, কি কি, অ্যাডজেক্টিভ, সরি আস্তাগফিরুল্লাহ, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে যেগুলো দ্বারা সংখ্যা বোঝায়, যে শব্দগুলো পরিমাণ দ্বারা বোঝায়। পরিমাণ বোঝায়, ভেরি গুড, ঠিক আছে। ঠিক আছে, আমরা ভুলে যেতে পারি। আচ্ছা, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ফ্রেজ, একটা ফ্রেজ এরকম করে থাকতে পারে। পারে। আচ্ছা, আমরা যে উপরে সেন্টেন্সটা লিখেছি না, এটা দিয়েই বোঝার চেষ্টা করি, ওকে। ওকে, দেখেন। আচ্ছা, এখন আপনার প্রথম কাজ, এখন আপনার অনেক কাজ করতে হবে, রাইট। সো এই সেন্টেন্সটা থেকে জয়নারগুলো খুঁজে বের করব, এই সেন্টেন্সটা থেকে, এটা তো আগেও বের করছি। তো জয়নার কোনটায় আছে এখানে, নিড। নিড, রাইট, এটাতে জয়নার, আর কোনো জয়নার আছে না। না। সো এটা কি ফ্রেজ হতে পারে, আই ফ্রেজ হতে পারে, না, কেন হতে পারে না, কারণ শব্দ গুচ্ছ বলছে, রাইট, তার মানে আমাকে একাধিক শব্দ লাগবে, একটা শব্দ তো আর কি হবে না, ফ্রেজ হবে। ফ্রেজ হবে না, রাইট। আচ্ছা, তার মানে এই পুরোটা কি, ফ্রেজ। এই পুরোটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এই ফ্রেজটা এখন বোঝার চেষ্টা করি। আমরা লিখেছি কি, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন। এটা কীভাবে বুঝবেন, যদি দেখেন আপনি কোনো ফ্রেজ ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, এটা লাস্টের ওয়ার্ডটা কী হবে, নাউন। নাউন হবে, এর আগেরটা অ্যাডজেক্টিভ। এর আগেরটা অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা আমরা সেন্টেন্সে দেখে বোঝার চেষ্টা করব যে এটা কি অ্যাডভার্ব হলো নাকি অ্যাডজেক্টিভ। বাট নর্মালি যেটা মাথায় রাখেন যে ডিটারমিনার দিয়ে কোনো শব্দ শুরু হলে এই পাশে চাইনা ওয়ার্ড দিয়ে লেখা থাকলে ওটা কি হবে, নাউন। নাউনই হবে, এটা যেভাবেই লেখা থাক, বুঝতে পারছি। জি। আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ। এর আগেরটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ বলতেছে নাকি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। ইয়েস। ওকে। আচ্ছা, এরপরে যদি আরেকটা শব্দ বসে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, মানে বসতেও পারে, নাও বসতে পারে। হ্যাঁ সেটা তো আমি বলি নাই, হ্যাঁ সেটা বসতেও পারে, নাও এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিছি, এটা এই শব্দটা থাকতেও পারে, নাও থাকতে নাও থাকতে পারে, ঠিক আছে, সবসময় যে থাকবে তা না। আচ্ছা, এখন দেখেন, আই নিড আ নিউ বুক। আচ্ছা, না আমাদের কাজ হচ্ছে এই ফ্রেজটা নিয়ে। আচ্ছা, এই ফ্রেজটা এটা শুরু হয়েছে কি দিয়ে, ডিটারমাইনার। ওয়াও, এটা কি আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল, বাট এটাকে আমরা কি হিসেবে জানি, ডিটারমাইনার। সো এই লাস্টের ওয়ার্ডটা এটা কি, নাউন।
রাইট। এখন যদি মনে করেন যে বুক যে নাউন এটা তো আমরা জানি, হ্যাঁ মানে আমি এক্সাম্পলে এরকম শব্দ এইরকম সেন্টেন্সেই দিব যেটা আপনি জানেন, যাতে আপনার কাছে বিষয়টা আরো বেশি বোধগম্য হয় যে আসলেই তো। কারণ এখানে যদি কেউ একটা চায়না অক্ষর দিয়েও লিখে রাখতো কোনো কিছু, তারপরে এটা কি হইতো? নাউন নাউন। মনে করেন যে এরকম একটা শব্দ বসছে যেটা আপনি জানেনই না এটা কি, এটা জানেনই না, তখনও এটা কি হবে? নাউন নাউনই হবে। আচ্ছা, তাহলে নাউনের আগে আরেকটা শব্দ আছে, এটা কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, রাইট। সো আপনি যদি নিউ আগে না জানেন যে অ্যাডজেক্টিভ, তাহলে এখন এখন জানেন এটা কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? রাইট। এখন আসি এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা নিয়ে তো এখানে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ অথবা অথবা অ্যাডভার্ব। আমরা কিন্তু এখন একই সাথে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচও শিখে ফেলতেছি, এবং এইটা দিয়েই আমরা কি করতে পারবো? সাফিক্স এবং প্রিফিক্সও সলভ করে ফেলবো খুব ইজিলি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা প্যাসেজগুলো অনেক মজার মতো করে পড়তে পারবো আর কি। ওকে, সো দেখেন, মনে করুন যে আমি এখানে লিখলাম হচ্ছে নাইস। নাইস, যদি আমরা এরকম বলি আর নাইস নিউ বুক, ঠিক আছে কি না? আই নিড আ নাইস নিউ বুক, মানে সুন্দর নতুন একটা বই। হ্যাঁ হয় হয়, রাইট। আচ্ছা, এখন এই নাইসটা কি হতে পারে? অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ বাট এখানে কি এটা সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে আপনার কি মনে হচ্ছে নাইসটা কি, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ কিভাবে বুঝলেন? কারণ এখানে অবজেক্টটাকে সুন্দর বুঝাইতেছে অবজেক্টটাকে সুন্দর বুঝাইতেছে, মানে মূলত এখানে কি করছে? অবজেক্টটা কোনটা? অবজেক্ট এ বুক নিউ বুক এ নিউ বুক আচ্ছা, এখানে অবজেক্ট বলতে আরেকটা বিষয় আছে। অবজেক্ট বলতে কি বলে ইংরেজিতে, কিন্তু অবজেক্ট আলাদা একটা পরিভাষা আছে, সাবজেক্ট অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এইভাবে এটা এখানে শেখা যাবে না, কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সো আরেকটা জিনিস বলি। হ্যাঁ, রাইট। সো কারো কাছে বললেন না? আই এম কিডিং, আই এম জাস্ট কিডিং। আচ্ছা, সো অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সম্পর্ক কার সাথে? নাউনের সাথে ইংরেজিতে মডিফাই বলে একটা কথা আছে। কি আছে? মডিফাই মডিফায়ার। ইন্টারমিডিয়েট একটা টপিকই আছে আলাদা, সেটার নাম হচ্ছে মডিফায়ার। ড্যাংলি মডিফায়ার আলাদা বিষয়, বাট মডিফায়ার একটা টপিক আছে। ওকে, সো অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই কাকে করবে? নাউনকে নাউনকে। তার মানে নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভ না, বিষয়টা এরকম না। অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? নাউনের নাউন অনেক কিছুর সাথেই করতে ফেলতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব ও ভার্বকে মডিফাই করতে পারে। হ্যাঁ, ভার্বকে মডিফাই করতে পারে, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তারপরে কি করতে পারে? ও নিজে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। হ্যাঁ, আবার পুরো সেন্টেন্সকেও কি করতে পারে? মডিফাই করতে পারে। তার মানে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে, আর অ্যাডভার্ব অনেক বিষয়কে মডিফাই করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা কাকে মডিফাই করছে। আচ্ছা, নাইস নিউ নাকি নাইস বুক? নাইস বুক নাইস বুক। সেটা কি নিউকে মডিফাই করলো নাকি বুককে? বুককে বুককে। তার মানে এটা যেহেতু এই নাউনকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, রাইট। আর যদি এটা অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতো, তাহলে কি হইতো? অ্যাডভার্ব আচ্ছা, এটার প্রমাণও দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে আমি এখানে আরেকটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে ভ্যারি। এরকম হয় না যে আই নিড আ ভ্যারি নাইস নিউ বুক, বা আই নিড আ ভ্যারি নিউ বুক, আই নিড আ ভ্যারি নিউ বুক নিউ বুক। আচ্ছা, এখন ভেরিটা এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডভার্ব কিভাবে বুঝলাম? কারণ এখানে ভেরিটা অ্যাডজেক্টিভকে মডিফাই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কারণ ভ্যারি বুক না, ভ্যারি নিউ। নিউ বুক ভ্যারি নিউ হয়, কিন্তু ভ্যারি বুক তো আর হয় না, হ্যাঁ রাইট। সো এটা যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই জন্য এটা কি হবে? যেহেতু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এটা হবে অ্যাডভার্ব অ্যাডভার্ব। ক্লিয়ার? বুঝতে পারছি? জি প্রশ্ন আছে? না। রাইট। এখন এটা সাফিক্স সুফিক্সে কিভাবে কাজে লাগবে সেটা পরে বলবো। হ্যাঁ, কিভাবে আমরা এই বিষয়টা কাজে লাগাবো। বাট এখান থেকে কিন্তু আমরা আইডেন্টিফিকেশন পার্সন স্পিচ শিখে ফেলছি, যেটা বিসিএস এর একটা টপিক। এডমিশন টেস্টে এটা থেকে কোয়েশ্চেন থাকবে, দ্য আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ। একটা সেন্টেন্স লেখা থাকবে, এটা নিচে দাগ দেওয়া থাকতে পারে, বলবে যে এটা কোন পার্সন স্পিচ। তখন কি করবেন? মানে আমরা খুব ইজিলি কি করতে পারবো? বের করতে পারবো চায়না অক্ষর দিয়ে লেখা থাকলে কোনো সমস্যা নাই নাই, রাইট। ওকে, আজকে এই পর্যন্তই শেষ করি। ঠিক আছে, ওকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।